মিথনুপাত সূত্র। মিথনুপাত সূত্র সংক্রান্ত, ঠিক আছে। 6 গ্রাম কার্বনের সঙ্গে 6 গ্রাম কার্বনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাই অক্সাইড এবং 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে মিথেন উৎপন্ন হয়। পূর্ণচ্ছেদ। আবার 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন করে। 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন করে। পূর্ণচ্ছেদ। দেখাও যে তথ্যগুলি মিথানুপাত সূত্র সমর্থন করে। দেখাও যে তথ্যগুলি মিথনুপাত সূত্র সমর্থন করে। হয়েছে। মিথনুপাত সূত্র মনে আছে নিশ্চয়ই। কি হবে মিথনুপাত সূত্র? প্রথমে আমাদের জানতে হবে দুটো আলাদা আলাদা মৌল অপর আর একটা মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। তারপরে কি হবে, যদি সেই মৌলগুলো নিজেদের মধ্যে যুক্ত হয় সেই অনুপাতটা একই থাকবে। বেশ, করে ফেলো তাড়াতাড়ি। ওটা করলে আর একটা একটু অন্য কোয়েশ্চেন দেব। বেশ, তাহলে 6 গ্রাম কার্বন অক্সিজেন যুক্ত হয়ে CO2, তারপরে তাহলে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে H2O। পরের প্রশ্ন কি বলেছে? আর কিছু বলেনি? কার্বন ডাই অক্সাইডের সাথে যে হাইড্রোজেনটা, তাহলে সেটা তো 6 গ্রাম কার্বনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেনের বিক্রিয়া আর 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন হয় মিথেন উৎপন্ন হয়। আচ্ছা, দাঁড়াও আগে দেখো ভালো করে। 6 গ্রাম কার্বনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেন বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে মিথেন উৎপন্ন করে, মানে কার্বনের 6 গ্রাম অক্সিজেনের 16 গ্রামের সাথে যুক্ত হয়, আবার কার্বনের 6 গ্রাম 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়। তাহলে কার্বন একবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে আর একবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এর সঙ্গে যদি যুক্ত হয় কি তৈরি করবে? CH4 আর এর সঙ্গে যুক্ত হলে CO2 হয়েছে। এবার কার কত গ্রাম? এর নেওয়া হয়েছিল 6 গ্রাম সি, অক্সিজেন কত? অক্সিজেন 16 গ্রাম। হাইড্রোজেন এখানে কি? কার্বন 6 গ্রাম, হাইড্রোজেন কত? 2 গ্রাম, যুক্ত হয় 2 গ্রাম H। বেশ, তাহলে এদের সাথে অনুপাতটা কি হবে সেটা আগে নির্ণয় করতে হবে। কি হবে?
C(H2O), তাহলে 6(H2)16, মানে 2 3 6, 2 8 16, 3:8। এখানে কার্বন হাইড্রোজেন C(H2H) কত হবে 6(H2)2, মানে 3:1 হয়েছে। এবার এরা যখন যৌগ গঠন করবে, কে কে? অক্সিজেন এবং হাইড্রোজেন। তাহলে অতএব H এবং O যৌগ গঠন করলে অনুপাত হবে কত? H(H2O) কত হবে অনুপাত? 1:, অক্সিজেনের, তাহলে 1:8 হবে। এবার প্রশ্নে কি দেওয়া আছে দেখব। প্রদত্ত কি দেওয়া আছে? 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেন। 2 গ্রাম হাইড্রোজেন H আছে, 2 গ্রাম অক্সিজেন আছে 16 গ্রাম। তাহলে এদের এখানে অনুপাতটা দেখব, H(O) 2:16 বা 1:8। তাহলে আমরা দেখলাম এই যে দুটো যৌগ, তাদের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত আছে? 1:8। আর প্রদত্ত যে দেওয়া আছে শর্ত, হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, সেখানেও হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত আছে? 1:8। অর্থাৎ আমরা কি কনক্লুশনে আসতে পারি? মিথনুপাত সূত্র মেনে চলে। ঠিক আছে, লিখতে পারি কি হবে? উক্ত যৌগগুলির মধ্যে মৌলগুলির মিথনুপাত সূত্র বর্তমান। ক্লিয়ার? লেখো এ মৌলের, হয়েছে দেবজিৎ? এ মৌলের 0.14 গ্রামের সঙ্গে 0.14 গ্রামের সঙ্গে বি মৌলের 0.16 গ্রাম যুক্ত হয়। হয়েছে? 0.16 গ্রাম যুক্ত হয় পূর্ণচ্ছেদ। আবার 0.05 গ্রাম, আবার 0.05 গ্রাম সি মৌল, 0.35 গ্রাম 0.35 গ্রাম এ মৌলের সঙ্গে বিক্রিয়া করে। পূর্ণচ্ছেদ। দেখা যায় 0.2857 গ্রাম 2857 গ্রাম সি মৌল, 2.2857 গ্রাম বি মৌলের সঙ্গে যুক্ত হতে পারে। দেখাও যে ফলাফলগুলি মিথনুপাত সূত্র মেনে চলে। এ মৌলের 0.14 গ্রামের সঙ্গে বি মৌলের 0.14 গ্রাম, তাহলে এ মৌল আর বি মৌল কত? 0.14 গ্রাম আর একটা 16। তারপর এর সঙ্গে সি আছে নিশ্চয়ই,
কত আছে সি 0.2857 ওটা না ওটা তার আগে তো আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 0.35 0.35 is to 0. 0.05 তাহলে এ আর বি এ আর সি পরে কে কে যুক্ত হবে বি আর সি যুক্ত হবে আছে নিশ্চয়ই হ্যাঁ বেশ তাহলে এখান থেকে করলে কি দেখতে পাবো এইটা আচ্ছা এদিক থেকে 5 হলে কত হবে এটা 7 হবে 1 আর এটা 1 হবে তাহলে এর 7-এর সঙ্গে 7 ভাগের সঙ্গে বি 8 ভাগ এর 7 ভাগের সঙ্গে সি 1 ভাগ এবার যদি অতএব বি ও সি যুক্ত হয়ে যৌগ গঠন করলে অনুপাত কত হবে বি ইজ টু সি হবে 8:1 এবার প্রদত্ত কি দেওয়া আছে প্রদত্ত কত দেওয়া আছে বির পরিমাণ 0. হ্যাঁ বি দেওয়া আছে 2.2857 আর সি কত দেওয়া আছে 2857 তাহলে ক্যালকুলেশন করলে কত হবে প্রায় 8.1 2.2857 divided by 0.2857 8.00 আছে অনেকগুলো 1 তাহলে বির অ্যামাউন্ট এটা বি ইজ টু সি কত হচ্ছে 8:1 তাহলে মিলে গেছে এখানের সাথে তাহলে অতএব মিথনুপাত সূত্র প্রযোজ্য হয়েছে সহজ তো এগুলো নাকি হ্যাঁ বেশ এবার তো একটু জটিলের দিকে যেতে হবে একটা লিখে রাখো HW করে আনবে এ বি ও সি এ বি এবং সি তিনটি মৌল এবং সি তিনটি মৌল 1 গ্রাম এ 1.33 গ্রাম বি এর সহিত বিক্রিয়া করে বিয়ের সঙ্গে নিলে হবে হ্যাঁ হ্যাঁ হয়েছে পূর্ণচ্ছেদ 1 গ্রাম বি 0.125 গ্রাম সি এর সঙ্গে বিক্রিয়া করে 1 গ্রাম বি 0.125 গ্রাম সি এর সঙ্গে বিক্রিয়া করে হয়েছে তারপর হচ্ছে আবার 1 গ্রাম সি 6 গ্রাম এর সঙ্গে বিক্রিয়া করে 1 গ্রাম সি 6 গ্রাম এর সঙ্গে বিক্রিয়া করে পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে দেখাও যে প্রদত্ত ফলগুলি মিথনুপাত সূত্র সমর্থন করে HW হয়েছে ঠিক আছে করতে পারবে নিশ্চয়ই বেশ এইবারে দেখো মোটামুটি যে 4টে প্রথমে স্থিরানুপাত প্রথমে যেটা ছিল কি ভরের নিত্যতা সূত্র স্থিরানুপাত গুণানুপাত আর মিথনুপাত এই 3টে আমাদের কাছে নতুন ছিল ভরের নিত্যতা সূত্র আগে পড়েছি তাহলে 4টের মধ্যে 3টে নতুন শিখলাম এইবার গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র এটা নিশ্চয়ই আগে পড়েছো ছিল গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র কি ছিল গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র
বলো গে লুসাকের গ্যাস আয়তন সূত্র কি ছিল বলো? বিক্রিয়াজাত পদার্থগুলির আয়তন বিক্রিয়ার পরে যে যৌগগুলো হবে তার সঙ্গে একই থাকে। কি সোমনাথ ও গন্ডগোল করেছে, বলো আমি বলবো কি বলবো? গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। গ্যাস আয়তন বলা হচ্ছে, গ্যাস আয়তন, বিজ্ঞানীর নাম হচ্ছে গে লুসাক, ঠিক আছে? সূত্রটা হচ্ছে কি গ্যাস আয়তন। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ অবশ্যই গ্যাসীয় হতে হবে, এটা প্রথম শর্ত, ঠিক আছে? সূত্র ছিল অনেক বড়, যাই যে কোনো বিক্রিয়ায় যদি গ্যাসীয় বিক্রিয়ক অংশগ্রহণ করে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের আয়তন অবশ্যই বিক্রিয়াজাত পদার্থকেও গ্যাসীয় হতে হবে। মানে দুটাই গ্যাস তাদের হ্যাঁ, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের আয়তন সরল অনুপাতে থাকবে। বোঝা গেছে? যেমন ধরো একটা রাসায়নিক বিক্রিয়া কি কি হবে বলো দেখি? রাসায়নিক বিক্রিয়া যেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয়, কি বলো? বিক্রিয়ক কি? সি। এবার বলো সি কঠিন না তরল না গ্যাসীয়? গ্যাসীয়। এই তো কঠিন আরে কার্বন কয়লা হ্যাঁ কয়লার টুকরো, তাহলে এটা সলিড, এটা গ্যাসীয় আর এটা গ্যাসীয়। তাহলে এখানে যদি গে লুসাকের সূত্র প্রয়োগ করা হয় এটা কিন্তু কার্বনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? শুধুমাত্র অক্সিজেন। অক্সিজেন কত? এক আয়তন, আর কার্বন ডাই অক্সাইড এটাও এক আয়তন। তাহলে বিক্রিয়ায় এক আয়তন অক্সিজেন এক আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। আর একটা রাসায়নিক বিক্রিয়া ধরো N2 নাইট্রোজেন, সবাই জানো নিশ্চয়ই তরল পদার্থ, বলে তৈরি হবে অ্যামোনিয়া, হয়েছে? এটাও নিশ্চয়ই গ্যাসীয় পদার্থ। অবশ্যই বিক্রিয়াটি যেন ব্যালেন্সড সমীকরণ হিসেবে লেখা হয়। নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া তিনটেই গ্যাসীয় পদার্থ। তাহলে এখান থেকে এর সামনে সহগ কত আছে? 0 নাকি 1? কোনটা? 1, কিছু না থাকলে 1, 0 নয়। হাইড্রোজেনের 3 আর অ্যামোনিয়া 2। তাহলে এই যে এদের এই 1, 3, 2 সহগ যেটা লিখেছি এটা কি নির্দেশ করছে? এদের আয়তন নির্দেশ করছে। এবার যখন অনুপাত নেওয়া হবে কি লেখা হবে? 1:3। কিসের অনুপাত? এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেন যুক্ত হয়ে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করে। বোঝা গেছে? তাহলে আমরা লিখব কি এই বিক্রিয়া থেকে লিখতে পারি এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেন যুক্ত হয়ে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করে। এটাই ছিল গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। বা আরও একটা উদাহরণ দিচ্ছি, H2 প্লাস Cl2 কি তৈরি হবে? 2HCl। এক আয়তন যুক্ত হবে 2 আয়তন HCl তৈরি করবে। অবশ্যই এটা গ্যাস, এটা গ্যাস, এটাও গ্যাস। বোঝা গেছে? তাহলে এখানে এদের আয়তন অনুপাত কত? 1:3:2। এখানে এদের আচ্ছা HCl অ্যাসিড আর HCl গ্যাস, দুটোর মধ্যে তফাৎ কি? HCl হচ্ছে একটা সমযোজী যৌগ। নাম কি তখন যখন সমযোজী অবস্থায় থাকে? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কিন্তু এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যদি জলে দ্রবীভূত করা হয়, জলীয় দ্রবণ তৈরি করা হয়, তখন এটা কি হয়ে যায়? অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে?
এটা ছিল দুজনের তফাৎ। এখান থেকে আরেকটা কি প্রশ্ন পেয়েছো তোমরা, কোন সমযোজী যৌগ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, বেশ, তাহলে এই দুটো শুধু গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, এটা 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 লিখে রাখো, তারপর অঙ্ক দেব। 100 সিসি নাইট্রোজেনের সঙ্গে 100 সিসি 100 সিসি নাইট্রোজেনের সঙ্গে 400 সিসি হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন কত হবে? উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন কত হবে? জিজ্ঞাসা চিহ্ন। বিক্রিয়ার শেষে বিক্রিয়া পাত্রে কি কি গ্যাস বর্তমান থাকবে? হয়েছে। মিশ্র গ্যাসের আয়তন কত হবে? হয়েছে। জিজ্ঞাসা চিহ্ন। বেশ, করে ফেলো। গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের যে অঙ্কগুলো, এটা হচ্ছে সব থেকে সহজ। আগেরগুলো তবু ক্যালকুলেশনও করতে হয়েছে, কিন্তু এখানে ক্যালকুলেশনও করার কিছু নেই, শুধু সমিত সমীকরণ লিখে দিলেই বিক্রিয়ার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করবে, তাহলে কোন রাসায়নিক বিক্রিয়া লেখা হবে? আমি বিক্রিয়া তো লিখেই রেখেছি, ঠিক আছে। বেশ, 1 আয়তন নাইট্রোজেন নিলে 3 আয়তন হাইড্রোজেন নিতে হবে। প্রশ্নে কি দেওয়া আছে? 100 সিসি নাইট্রোজেন, তাহলে কত সিসি হাইড্রোজেন লাগবে? 300 সিসি হাইড্রোজেন লাগবে। কত সিসি অ্যামোনিয়া উৎপন্ন করবে? 200 সিসি। তো অঙ্ক হয়ে গেল। তো হাইড্রোজেন কত সিসি পড়ে থাকবে? 100 সিসি পড়ে থাকবে। আর মিশ্রণে মোট গ্যাস কত হবে? এটা 200, এটা 100, হ্যাঁ, মোট 300। ও, তাহলে আগে সমীকরণ লেখো, তাদের গ্যাসগুলির আয়তনের অনুপাত। বেশ, আয়তনের অনুপাত তারপরে লিখবে। 1 আয়তন নাইট্রোজেন নিলে বা 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, আর 100 আয়তন হলে 300 আয়তন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে। আচ্ছা, এইরকম ভাষা লিখবে, আমি লিখে দিচ্ছি। 1 আয়তন N2 3 আয়তন H2 এর সঙ্গে যুক্ত হয়ে দু আয়তন NH3 উৎপন্ন করে। তাহলে প্রশ্নে দেওয়া আছে 100 আয়তন N2, এইদিকে দেখো একটু সবাই বোর্ডের দিকে, এটা 100 গুণ বাড়িয়েছি, তাহলে এটাও নিশ্চয়ই 300 আয়তন হবে।
H2 এর সঙ্গে যুক্ত হয়ে 200 আয়তন NH3 হয়েছে। তারপর শেষে কি প্রশ্নে কি কি চেয়েছে, ক্যালকুলেশন করতে হবে কি কি। অ্যামোনিয়ার আয়তন কত? 200 সিসি। বেশ, বিক্রিয়া শেষে তাহলে এক এক করে লিখি। কি গ্যাস থাকবে? অ্যামোনিয়ার আয়তন 200 সিসি। তারপর 2 নম্বর, বিক্রিয়া শেষে বিক্রিয়া মাত্রে কি কি গ্যাস ঘটে? তাহলে গ্যাস থাকবে অ্যামোনিয়া আর হাইড্রোজেন। উপস্থিত গ্যাস কি কি হবে? NH3 কত? 200 সিসি এবং অবশিষ্ট হাইড্রোজেন, অবশিষ্ট তো অবশিষ্ট H2 কত? ও অবশ্যই 400 মাইনাস 300 সমান 100 সিসি। আর কি আছে প্রশ্ন? মিশ্র গ্যাসের আয়তন কত? তাহলে মিশ্র গ্যাসের আয়তন কত হবে? 200 আর 100 300। মোট বিক্রিয়া পাত্রে উপস্থিত গ্যাসের আয়তন কত হবে? 200 NH3 100 হাইড্রোজেন মানে 300 সিসি। হয়েছে? সব থেকে সহজ মনে হলো এটা, আর এটাই সব থেকে সহজ। এই জন্য এখান থেকে শুধুই একটাই করিয়ে কনসেপ্ট, ব্যাস, আর দরকার নেই। যা হবে একই বিক্রিয়া ধরবে, সমীকরণ থেকে অনুপাত নির্ণয় করলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে গেলুশকের গ্যাস আয়তন সূত্র হয়েছে, আর যেগুলো জানো সেইগুলো শুধু একবার রিভিশন করে দিচ্ছি। তারপর ডাল্টনের অ্যাভোগাড্রো সূত্র কি? হ্যাঁ দাঁড়ান, 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু অণুকেই এক অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অ্যাভোগাড্রো সূত্র বলেছি, সমচাপ উষ্ণতা লিখে রাখো। অ্যাভোগাড্রো সূত্র সব জায়গায় লিখে রাখো। প্রত্যেকটি পরমাণু সব না, সমচাপ সমউষ্ণতায় একই আয়তনের সব গ্যাসের সকল গ্যাসের অনুসংখ্যা একই হয়। বেশ, যাই হোক, লিখে রাখো তাহলে অ্যাভোগাড্রো সূত্র। 3টে বক্স নিলাম আমি, 3টেরই আয়তন একই, VCC VCC। ঠিক আছে, 3টে পাত্র নেওয়া হয়েছে, 3টেরই আয়তন সমান। শর্তটা কি বলেছি? সবাই একই সমান চাপ ও উষ্ণতা, এই শর্তে রাখা আছে। ঠিক আছে, যদি এখানে হাইড্রোজেন গ্যাস রাখা হয়, এখানে CO2 গ্যাস রাখা হয়, এখানে NH3 গ্যাস রাখা হয়েছে, যদি এই পাত্রে VCCর মধ্যে 5টা H2 থাকে, 5টি H2 কি অণু, মনে যেন থাকে 5টা মানে H2 অণু, হ্যাঁ, তাহলে এখানেও কি থাকবে? 5টি CO2 অণু, এখানেও থাকবে 5টি NH3 অণু। পরমাণু আলাদা কিন্তু অণু সবার সমান হবে। এখানে কতগুলো পরমাণু থাকবে? 5 × 2 10টা থাকবে না? হাইড্রোজেন 2টো আছে তো, 10টা থাকবে। এখানে 5 × 3 = 15, এখানে 5 × 4 = 20। পরমাণুর সংখ্যা কম বেশি হতে পারে কিন্তু অণুর সংখ্যা একই থাকবে, অর্থাৎ সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। লিখে রাখো, সমচাপ ও উষ্ণতায়
সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। হয়েছে? বেশ, এই রিলেটেড তোমরা অনেকেই অঙ্ক করেছো, মাধ্যমিক লেভেলেই করেছো। n/2 সংখ্যক যদি CO2 অণু থাকে তাহলে কতগুলো অ্যামোনিয়া অণু থাকবে, এই রিলেটেড অনেক অঙ্কই করেছো। আচ্ছা, এবারে লেখো তুল্যাঙ্ক ভার বা তুল্যাঙ্ক অনুপাত সূত্র লেখো। তুল্যাঙ্ক অনুপাত সূত্র। তুল্যাঙ্ক অনুপাত সূত্র। হয়েছে? তুল্যাঙ্ক অনুপাত সূত্র। তুল্যাঙ্ক অনুপাত সূত্র কি? তুল্যাঙ্ক অনুপাত সূত্র হলো যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে, বিক্রিয়কগুলি তাদের তুল্যাঙ্ক ভারের অনুপাতে পরস্পর যুক্ত হয়। তোমাদের মনে আছে নিশ্চয়ই প্রশমন বিক্রিয়া কাকে বলে? প্রশম বিক্রিয়া টার্মটা তো শুনেছ। প্রশম বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া কি ছিল? অ্যাসিড আর ক্ষার যুক্ত হয়ে লবণ জল তৈরি করবে, কিন্তু সেখানে কি লিখতে হতো? সমতুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড সমতুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের সঙ্গে যুক্ত হয়ে কি করবে? লবণ এবং জল উৎপন্ন করবে। ঠিক আছে? তুল্যাঙ্ক অনুপাত সূত্রটা কি? যে কোনো বিক্রিয়ক যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে যুক্ত হবে। ঠিক আছে? যেমন ধরো NaOH প্লাস HCl কিভাবে যুক্ত হয়? NaCl প্লাস H2O, এই বিক্রিয়া জানো তোমরা। বা যদি NaOH প্লাস অন্য একটা অ্যাসিড নিলাম H2SO4, কি হবে? Na2SO4 প্লাস H2O হয় নিশ্চয়ই। এখানে সামনে 2 দিয়ে ব্যালেন্স করতে হয়। ঠিক আছে? আর হাইড্রোজেন দুটো 2H2 দিতে হবে। এখানে একটা, এখানে দুটো কেন করেছি এরকম? এই যে তুল্যাঙ্ক অনুপাত সূত্র, যে যার তুল্যাঙ্ক ভারের অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কতগুলো? একটা। এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কতগুলো? দুটো। তুল্যাঙ্ক ভার আমরা যখন পড়বো, মানে এইবারেই পড়বো, তখন দেখবো যে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কি হয়? তার আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই উপস্থিত অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। যেহেতু এখানে H2SO4 এর ক্ষারগ্রাহিতা 2, তাহলে কি করবে? সমতুল্যাঙ্ক পরিমাণ ক্ষার প্রশমিত করার জন্য, সমতুল্যাঙ্ক পরিমাণ ক্ষার প্রশমিত করার জন্য এর কত ছিল? 1, আর এর সমতুল্যাঙ্ক পরিমাণ মানে কত হবে? 2। এই জন্য এখানে NaOH এর সামনে 2 দিয়ে লেখা হয়েছে। বোঝা গেছে? এটা হচ্ছে তুল্যাঙ্ক অনুপাত সূত্র। শুধু লিখে রাখো টার্মটা। কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক
দুই বা ততোধিক বিক্রিয়ক মৌল তাদের নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে হয়েছে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যুক্ত হয়ে যৌগ। হয়েছে? এবার তাহলে তুল্যাঙ্ক ভার কি সে নিয়ে আলোচনা করতে হবে। হেডিং করো তুল্যাঙ্ক ভার, এটা নতুন জানবে। তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার, ঠিক আছে। দেখো প্রথমে বলা হয়েছিল তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা এরম ভাবে, কোনো মৌল যত ভাগ ওজন, কোনো মৌলের যত ভাগ ওজন এক ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। কোনো মৌলের এক ভাগ ওজন কোনো মৌলের যত ভাগ ওজন এক ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে, ঠিক আছে। যেমন উদাহরণ ধরো হাইড্রোজেন বললাম, কত ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারবে? এক ভাগ। প্রথমে একটা যৌগ নিলাম CH4, ঠিক আছে। এই যৌগে কার্বন কত ভাগ আছে? কার্বন কত ভাগ আছে? 12, হাইড্রোজেন 1 × 4 4। তাহলে কি বলো? আচ্ছা, সংখ্যার অনুপাত আর এটা হচ্ছে ওজনের অনুপাত। তাহলে হাইড্রোজেনের 4 ভাগের সঙ্গে 12 ভাগ কার্বন যুক্ত থাকে, কিন্তু আমাদের কি নির্ণয় করতে হবে? তাহলে 1 ভাগ হলে কি হবে? তাহলে কার্বনের তুল্যাঙ্ক ভার কত হবে? এখানে লিখব 3। বোঝা গেছে? বেশ। তুল্যাঙ্ক ভারের ইংরেজি হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। এটা বুঝতে পেরেছো কি বললাম টার্ম? ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার কাকে বলা হবে? কোনো মৌলের যত ভাগ ওজন এক ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারবে তাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলা হবে, ঠিক আছে। আমি এখানে সব তুল্যাঙ্ক ভারকে দিয়ে চিহ্নিত করা হয়, তাহলে শুধু লিখে দিলেই হয়ে যাবে। এখানে লিখে দিলাম কিসের? কার্বনের 3। আগে দেখে নাও তারপরে লিখবে। যদি অন্য আর একটা মৌল কি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের কি যৌগ হয়? H2O। এখানে এদের ওজন কিরম ভাগে আছে দেখি। অক্সিজেন আছে কত? 16 আর হাইড্রোজেন আছে কত? 2। এবার বলো তাহলে 2 ভাগের সঙ্গে 16 ভাগ, তাহলে 8:1। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট এইদিকে লিখলাম। কার্বনের কত পেয়েছি? 3। অক্সিজেনের কত পাবো? 8। বলো।
এইটা সবার এক করে দিয়েছি, ভাগ লিখে দেব, হয়েছে। তাহলে অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত পেলাম? 8, হয়েছে। আরও একটা উদাহরণ দিচ্ছি, মনে করো ক্লোরিন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, কি যৌগ গঠন করে? HCl। ক্লোরিন কত? 35.5। অক্সিজেন কত, সরি হাইড্রোজেন কত? 1। তাহলে এখানে তো দেওয়াই আছে, তাহলে 35.5। বোঝা গেছে? আর আর কি যৌগ? আচ্ছা, একটা H2S করে দিই। সালফার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি যৌগ গঠন করে? নাম শুনেছো তো এটা, H2S। তাহলে কি হবে? সালফার কত? 32, হাইড্রোজেন কত? 2, 1 × 2। তাহলে 1 ভাগের সঙ্গে কতটা যুক্ত পারবে? 16 ভাগ। তাহলে তুল্যাঙ্ক ভার কত হবে? সালফারের 16। বোঝা গেছে? বেশ। তুল্যাঙ্ক ভারটা আবার বলে দিন সংজ্ঞা। সংজ্ঞা কি হবে? লিখে দিই, আমি এখানেই লিখে দিই। যত ভাগ কোনো মৌলের যত ভাগ ওজন, এই জন্য এগুলো সব ওজন অনুপাত নিয়েছি। 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে 1 ভাগ হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, অথবা কোনো যৌগ থেকে 1 ভাগ হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। প্রতিস্থাপন করতে পারে বলতে কিরম? যেমন ধরো ZnSO4 আর H2S, সরি জিঙ্ক প্লাস H2SO4 যদি বিক্রিয়া ঘটানো হয়, Zn প্লাস H2SO4 যদি বিক্রিয়া ঘটানো হয়, কি তৈরি হবে? SO4 প্লাস H2। তাহলে এখানে দেখো কত গ্রাম হাইড্রোজেন? 2 গ্রাম হাইড্রোজেন। 2 গ্রাম হাইড্রোজেন কে প্রতিস্থাপন করলো? জিঙ্ক। কত গ্রাম জিঙ্ক প্রতিস্থাপন করেছে? জিঙ্কের হয় কত? 65। পারমাণবিক গুরুত্ব কত? 65। তাহলে 65 গ্রাম জিঙ্ক 2 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তাহলে 2 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে 65 গ্রাম জিঙ্ককে 1 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে 65/2। ডিভাইড করলে কত হবে? 65/2 মানে 32.5। বোঝা গেছে না যায়নি? বেশ, তোমরা শুধু এটা লিখে রাখো, তারপরে আমি অঙ্ক যখন আসবে এগুলো আরো সুন্দর হবে বুঝতে।